গ্রুপ অফ কোম্পানির পক্ষ থেকে সমস্ত মেম্বারদেরকে এবং সমস্ত লিডারদেরকে এবং সমস্ত বন্ধুবান্ধবদেরকে জানাই শুভ সন্ধ্যার আন্তরিক শুভেচ্ছা এবং অনেক অনেক অভিনন্দন। আশা করি আপনারা ভালো আছেন এবং স্বাচ্ছন্দ্য মতন আপনারা জীবনও যাপন করছেন। তার জন্য ধন্যবাদ জানাই মোরাল গ্রুপকেও। তার সঙ্গে জানাই আমার জুনিয়রদেরকেও অসংখ্য অসংখ্য ভালোবাসা এবং অসংখ্য অসংখ্য অভিনন্দন। খুব সুন্দরভাবে ক্লোজিংটা আপনারা কমপ্লিট করেছেন। আজকের যে ক্লোজিং ছিল আপনারা খুব সুন্দরভাবে ক্লোজিংটা কমপ্লিট করেছেন, তার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ রইল আপনাদের। সামনে যাদের মিটিংয়ের যে ডেট দেওয়া আছে সেই মিটিংয়ের ডেট অনুযায়ী আপনাদের মিটিংয়ে আমি যাব এবং যেসব হল মিটিংগুলো আছে সেই হল মিটিংগুলো চেষ্টা করবেন যেন 11 PM 11 AM এর মধ্যে থেকেই যেন স্টার্ট করা যায়, সেই দিকে কিন্তু আপনারা সবাই কিন্তু ধারণা রাখবেন বা এই দিকে আপনারা কিন্তু নজরটা বিশেষভাবে রাখবেন। কারণ 11 PM থেকে আপনারা যদি মিটিংটা স্টার্ট করেন, তাহলে সেই ক্ষেত্রে কি হবে না, সেই ক্ষেত্রে মানে মিটিংটা শেষ হতে হতে 3:30 সাড়ে 3টের মধ্যে কভার আউট হয়ে যাবে। কিন্তু আপনারা 12টা নাগাদ থেকে আপনার মিটিং শুরু করেন, সেই মিটিং শেষ হতে হতে 4:30 5টা বেজে যাবে। শীতের পরিস্থিতিতে মানে শীতের কালেতে 4:30 5টা পর্যন্ত একটু প্রবলেম হয়ে যায়, যেহেতু মহিলাও আমাদের প্ল্যানের মধ্যে মহিলাও আমাদের মিটিংয়ে আমাদের যেহেতু আসছেন, সেই জন্যেই ওনাদের ক্ষেত্রে একটু প্রবলেম হয়ে যাবে, বা যারা দূর দূরান্ত থেকে আসছেন তাদের ক্ষেত্রে প্রবলেম। আপনাদের কাছে আমার এটাই অনুরোধ, আপনারা চেষ্টা করবেন 11টার থেকেই মিটিংটা স্টার্ট করবার, তাহলে সুবিধে হবে। কারণ আলোচনার ভিত্তিতে অনেক কিছু কোশ্চেনের মুখোমুখি হতে হতে কারণ টাইমটা অনেকটা পরিমাণেই বেড়ে যায়। তাই যেহেতু এই হল মিটিংটা মানে কার কোথায় সুবিধে কার কোথায় অসুবিধে, কোন জায়গাটায় প্রবলেম হচ্ছে, কী জন্যে প্রবলেম হচ্ছে, কোথায় বিজনেসটা আটকাচ্ছে, বিজনেসগুলো ক্লোজ করতে কোথায় প্রবলেম হচ্ছে, বা ফর্ম ফিল আপ ক্লোজ করতে কোথায় প্রবলেম হচ্ছে, এই যে জিনিসগুলোর জন্যেই তো এই মিটিংগুলো, এই হল মিটিংগুলো এই জন্যেই। তা সেই জন্যেই আমি বলতে চাইছি যে হল মিটিংগুলো আপনারা যে আয়োজন করছেন, এই জন্য তারা চেষ্টা করবেন 11টা থেকে স্টার্ট আপটা করবার, এটা আপনারা কিন্তু মাথায় রেখে দেবেন। আরও একটা কথা বলে রাখি, যারা অ্যাচিভমেন্ট যারা চেষ্টা করছেন যে হল মিটিংগুলো অ্যাচিভমেন্টের দ্বারা বা এদের জন্য ক্লোজ করার, বা কিছু বক্তৃতা বা কিছু শোনার জন্য, তাহলে তারা 12টায় শুরু করতে পারেন, কোনো অসুবিধে কিছু নেই। এবার আসছি মূলত যে বিষয়টার জন্য আজকের আমার লাইভে আসা। কারণ এই যে মিটিংগুলো হচ্ছে, মিটিংগুলোর মাঝখানে কিছু কিছু কোশ্চেনের সম্মুখীন হতে হচ্ছে, মানে অভিজ্ঞতা সম্পন্ন সব লিডারই, কিন্তু কিছু কিছু জিনিস মানে এখনো পর্যন্ত নলেজবিহীন রয়েছেন কিছু কিছু লিডারদের। সেই ক্ষেত্রে সেই লিডারদের জন্য বা সেই মেম্বারদের জন্য বা সেই জুনিয়রদের জন্য আমার এই আজকে লাইভে আসা। এই লাইভটা আমি টোটালটাই রেকর্ডিং করছি এবং ইউটিউবে আমি আপলোড করে দেবো, যাতে সবাই যেন এটা বুঝতে পারে এবং সবাই যেন এই জিনিসটা নিতে পারে। মূলত যে কোশ্চেনটা আসছে যে ব্যাংক এতটা ম্যাচুরিটি পেমেন্ট করতে পারে না কিন্তু কোঅপারেটিভ পেমেন্ট করছে, ওয়াই, কিভাবে? 1 নম্বর, বা কোথা থেকে দিচ্ছে বা কিভাবে দিচ্ছে, এটা তো গেল মূলত কোশ্চেন এটাই না। আপনারা জানবেন যে ব্যাংক বলুন, পোস্ট অফিস বলুন আর কোঅপারেটিভ বলুন, তিনটেই কিন্তু সিকিউরিটি বোর্ডের কিন্তু আন্ডারে। যত সেন্ট্রাল গভর্নমেন্টের যত কোঅপারেটিভ আছে, সেন্ট্রাল কোঅপারেটিভ যতগুলো আছে সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডারে, সেই সব কোঅপারেটিভগুলো সব CRCS এর সিকিউরিটি বোর্ডের আন্ডারে আছে। এটা কিন্তু আপনাদের ফার্স্ট নলেজ নেবার কথা। কোন সিকিউরিটি বোর্ডের আন্ডার আছে? যত স্টেট কোঅপারেটিভ আছে সেগুলো স্টেট গভর্নমেন্টের আন্ডারে, যেগুলো সেন্ট্রালের যেগুলো কোঅপারেটিভ আছে সেগুলো সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডারে, সেগুলো দেখছে CRCS। যেমন মোরাল ক্রেডিট কোঅপারেটিভ, এটা সেন্ট্রাল গভর্নমেন্টের রেজিস্ট্রিকৃত, সেহেতু এইটা দেখছে কোন সিকিউরিটি বোর্ড না CRCS সিকিউরিটি বোর্ড দেখছে। কথাটা বোঝাতে পারলাম? এবার
মূলত যে বিষয় ব্যাংকগুলোকে কে দেখছে না, আরবিআই দেখছে। বোঝাতে পারলাম? কিন্তু কোশ্চেনটা এটাই যে ব্যাংক দিতে পারছে না, সেহেতু কোঅপারেটিভ কি করে এতটা টাকা ম্যাচুরিটি দিতে পারছে? ম্যাচুরিটি মিন্স আমি এটাই বলতে চাইছি এতটা বেনিফিট কি করে দিতে চাইছে, যে 1000 টাকা করে 60 মাস জমালে 1 লাখ টাকা রিটার্ন কি করে দিচ্ছে, যেখানে একটা ব্যাংক 76,000 থেকে 80,000-এর মধ্যে অ্যাভেলেবেল, সেখানে একটা কোঅপারেটিভ কি করে 1 লাখ দিচ্ছে। 1 নম্বর। 2 নম্বর, পোস্ট অফিস বা হচ্ছে কোঅপারেটিভ ব্যাংকের ক্ষেত্রে 6.5 বছরের ডবল নেই, কিন্তু কোঅপারেটিভ 6.5 বছরের ডবল কি করে দিচ্ছে। এইগুলোর জন্য জানতে হবে যে সেই কোঅপারেটিভ সম্বন্ধে আগে প্রথমে ধারণা নিতে হবে যে কোঅপারেটিভ কী। যেমন আমাদের যদি আমি মোরাল ক্রেডিট কোঅপারেটিভকে আমি যদি ধরি, তাহলে মোরাল ক্রেডিট কোঅপারেটিভে টোটাল 48খানা সেক্টর আছে। এটা আপনাদের প্রাথমিক ধারণা দিচ্ছি যে মূলত এই বিষয়টা আমি অন্য জায়গাতে নিয়ে যাব। এটা প্রথমে আমি ধারণা দিচ্ছি কোঅপারেটিভ সম্বন্ধে। যে কোঅপারেটিভ সম্বন্ধে আমি কথা বলছি সেটা মোরাল ক্রেডিট কোঅপারেটিভ। মোরাল ক্রেডিট কোঅপারেটিভে 48খানা সেক্টর আছে। এই 48খানা সেক্টরের মধ্যে একটা সেক্টর হচ্ছে এই কোঅপারেটিভ সেক্টর, এবং বিভিন্ন যে সেক্টরগুলো আছে দেখুন, যেখানে টাকা 1 বছরে ডবল হয়ে যেতে পারে সেটা হচ্ছে রিয়েল এস্টেট ডিভিশন। 16,000 একর, 1600 একর থেকে 1500 থেকে 1600 একর জমি কিন্তু অলরেডি কিন্তু মোরালের আছে, নিজস্ব অ্যাসেট। এটা কিন্তু ওর অ্যাসেট ভ্যালু, এবং এদের নিজস্ব, আপনারা ভালো রকম জানেন যে রিয়েল এস্টেটে আপনারা যদি কোনো টাকা যদি রাখেন, তাহলে সেই ক্ষেত্রে টাকাটা ডবল হতে কিন্তু 1টা বছরও কিন্তু টাইম লাগে না। 1-2 বছরের মধ্যে কিন্তু টাকা কিন্তু ডবল হয়ে যায়। যদি আপনাদের টাকায় যদি রিয়েল এস্টেটের ডিভিশনে যদি উপরে যদি খাটানো যদি হয়, তাহলে সেই ক্ষেত্রে টাকা ডবল হতে কিন্তু আপনার 2 বছরও টাইম লাগছে না। 1 নম্বর। 2 নম্বর, সেটা হচ্ছে ফার্মা ডিভিশন। আমাদের মোরালের যে হচ্ছে ফার্মা ডিভিশন আছে, সেই ডিভিশনের উপরেও আমাদের টাকা বাউন্ডিং করা হয়। এবার আসছি আয়ুর্বেদিকের উপরে হয়, এফএমসিজির ওপরে হয়, ভেটেরিনারির ওপর হয়, এবং সফটওয়্যার ডিপার্টমেন্টের কিন্তু আমাদের কিন্তু এই সফটওয়্যার ডিপার্টমেন্টের উপরেও কিন্তু আমাদের কাজ চলছে। মানে এই রকম বিভিন্ন ধরনের এফএমসিজি ডিপার্টমেন্ট আছে, এগ্রিকালচার ডিপার্টমেন্ট আছে, এই রকম বিভিন্ন ডিপার্টমেন্টের উপরে কিন্তু আমাদের কিন্তু টাকা কিন্তু খাটানো হচ্ছে। ব্যাংক কিন্তু তাদের শুধুমাত্র মাইক্রো ফাইন্যান্স ছাড়া আর কোনো জায়গায় কিন্তু টাকা কিন্তু খাটাতে পারে না। লোন ভিত্তিক ছাড়া, হাউস লোন বলুন বা কোনো মর্টগেজ লোন বলুন বা পার্সোনাল লোন বলুন, এই লোন ছাড়া তারা কিন্তু কোথাও কিন্তু আর টাকাটা কিন্তু খাটাতে পারছে না। কিন্তু কোঅপারেটিভ কিন্তু একাধিক জায়গাতে কিন্তু টাকাটা কিন্তু খাটানোর তার জায়গা আছে। এটা তো গেল 1 নম্বর। এবার পোস্ট অফিসের কি, পোস্ট অফিসের টাকা কিন্তু খাটে না। সেন্ট্রাল গভর্নমেন্টের কিছু যে কাছে কিছু যায়, কিছুটা হচ্ছে স্টেট গভর্নমেন্টের কাছে কিছু যায়, ওদের টাকা বিভক্ত হয়ে যায়। তারপর ম্যাচুরিটি রোলিং সিস্টেমে আপনাদের ম্যাচুরিটি আপনারা পান কিন্তু অ্যাকচুয়ালি দেখতে গেলে, ঠিক আছে। তা যাই হোক না কেন, পোস্ট অফিসের টাকা কিন্তু কোথাও খাটে না। এটা আপনারা কিন্তু ফার্স্ট টাইম জেনে রাখুন, পোস্ট অফিসের টাকা কিন্তু কোথাও খাটে না। ব্যাংকিং সেক্টরের টাকা খাটে শুধু মাইক্রো ফাইন্যান্সের উপরে, আর কিসের উপরে না, লোন ভিত্তিক হাউস লোন বলুন, মর্টগেজ লোন বলুন, এইগুলোর উপর, পার্সোনাল লোন বলুন বা কার লোন বলুন, হ্যাঁ, এইগুলোর উপরে কিন্তু খাটে টাকা। এছাড়া আর কোথাও কিন্তু ওদের খাটতে মানে টাকা খাটাবার বা টাকা ইনভেস্ট করার বা টাকাকে ডবল করার কিন্তু কোথাও কিন্তু জায়গা নেই। কিন্তু কোঅপারেটিভের ক্ষেত্রে কিন্তু একাধিক কিন্তু জায়গা আছে যে টাকাটাকে ইনভেস্ট করা, সেই পারমিশন পর্যন্ত কিন্তু কোঅপারেটিভের আছে। এটা গেল 1 নম্বর। 2 নম্বর মেন পয়েন্ট, যে কোনো ব্যাংকের ক্ষেত্রে, যে কোনো ব্যাংকের ক্ষেত্রে 35% ট্যাক্স কিন্তু দিতে হয় গভর্নমেন্টকে। 35% ট্যাক্স কিন্তু গভর্নমেন্টকে কিন্তু দিতে হয়। সেই ক্ষেত্রে কোঅপারেটিভের ক্ষেত্রে কিন্তু 35% ট্যাক্স কিন্তু দিতে হয় না, ট্যাক্সটা পুরোটাই কিন্তু ছাড় হয়। কথাটা বোঝা গেল? 35% ট্যাক্স কোঅপারেটিভের ক্ষেত্রে ছাড়, 1 নম্বর। 2 নম্বর, 24% এসএলআরের ঘরে কিন্তু কোঅপারেটিভকে কিন্তু জমা রাখতে হয় না। ব্যাংকের ক্ষেত্রে কিন্তু এসএলআরের ঘরে কিন্তু
4% কিন্তু জমা রাখতে হয়। এবং ক্যাশ রেশিও কত না, ক্যাশ রেশিও 6% সিআরআর এর, ক্যাশ রেশিও 6% মাত্র। তাহলে দেখুন ব্যাংকের ক্ষেত্রে 65% টাকা কিন্তু ডিপোজিটের জায়গায় কিন্তু চলে যায়, কিন্তু কোঅপারেটিভের ক্ষেত্রে সেটা তো যাচ্ছে না। সেটা কি যাচ্ছে? সেটা তো যাচ্ছে না। তাহলে সেই টাকাটাকে কিন্তু আমরা কিন্তু মার্কেটে কিন্তু আমরা খাটাতে পারি। সেই ক্ষেত্রে কিন্তু আমরা কিন্তু যে জায়গায় ব্যাংক যদি মনে করে 2 ডবল দেবে, সেই জায়গায় আমরা কিন্তু 4 ডবল দিতে পারি। কারণ 65% কিন্তু টাকা কিন্তু আমরা এক্সট্রা করে কিন্তু মার্কেটে একাধিক জায়গাতে আমরা কিন্তু খাটাতে পাচ্ছি। কিন্তু ব্যাংকের ক্ষেত্রে কিন্তু সেই পজিশনটা নেই। ব্যাংকের ক্ষেত্রে একটাই মাত্র পজিশন আছে, সেটা লোন সেক্টর ছাড়া কোনো জায়গায় কিন্তু টাকা খাটাবার জায়গা নেই এবং পারমিশনও নেই। কিন্তু কোঅপারেটিভের ক্ষেত্রে পারমিশন আছে একাধিক জায়গাতে টাকা খাটাবার। সে ফার্মা ডিপার্টমেন্টেই হোক, রিয়েল এস্টেট ডিপার্টমেন্টেই হোক, আয়ুর্বেদিক ডিপার্টমেন্টেই হোক, এফএমসিজি ডিপার্টমেন্টেই হোক, আপনার ভেটেরিনারি ডিপার্টমেন্টেই হোক, এগ্রিকালচার ডিপার্টমেন্টেই হোক, যে কোনো জায়গাতে কিন্তু সে কিন্তু টাকা খাটাবার পারমিশন আছে। কিন্তু ব্যাংকের ক্ষেত্রে কিন্তু সেটা নেই। তাহলে আপনারা একবার বুঝে দেখুন, যে জায়গাতে আপনার টাকা খাটাবার জায়গা নেই এবং 65% টাকা তাদের ডিপোজিট রাখতে হয়, সেই জায়গা দেবে কি করে আপনাদের? কিন্তু কোঅপারেটিভের ক্ষেত্রে সেটা রাখতে হয় না, সেই জন্যেই আপনাদের এতটা বেনিফিট কিন্তু দিতে পারে। কোঅপারেটিভ সেন্ট্রালের যত কোঅপারেটিভ আছে, সেন্ট্রাল গভর্নমেন্টের রেজিস্ট্রিকৃত যত কোঅপারেটিভ আছে, সেগুলো কিন্তু আপনার সিআরএস, যে আপনার সিকিউরিটি বোর্ড আছে, সেই সিআরসিএস যে সিকিউরিটি বোর্ড আছে, সেই সিকিউরিটি বোর্ডের আন্ডারে কিন্তু সব সেন্ট্রাল কোঅপারেটিভগুলো কিন্তু আছে। তার মধ্যে আপনি বন্ধন ক্রেডিট কোঅপারেটিভকে পেয়ে যাবেন, রেলওয়ের কিছু কোঅপারেটিভকে পেয়ে যাবেন, যত স্টেট ব্যাংকের কিছু কোঅপারেটিভকে পেয়ে যাবেন, ঠিক আছে, যত রকমের আছে সব ব্যাংকেরও কোঅপারেটিভ যত সেন্ট্রাল গভর্নমেন্টের দ্বারা গঠিত হয়, সেগুলো কিন্তু টোটালটাই কিন্তু ব্যাংকিং পজিশনে যায়। ঠিক আছে, তাদের যে কোঅপারেটিভগুলো সব কিন্তু এই সিআরসিএস যে সিকিউরিটি বোর্ড আছে, সেই সিআরসিএস সিকিউরিটি বোর্ডের কিন্তু আন্ডারে হয়ে যায়। যেগুলো স্টেট কোঅপারেটিভ হয়, যে স্টেট গভর্নমেন্টের আন্ডারে যেগুলো হয়, সেগুলো হচ্ছে স্টেট গভর্নমেন্টের আন্ডারে হয়। তাহলে যত সেন্ট্রালের কোঅপারেটিভ আছে সেগুলো সিআরসিএস সিকিউরিটি বোর্ড। এই সিআরসিএস সিকিউরিটি বোর্ড কে গঠন করেছে না, সেন্ট্রাল গভর্নমেন্ট গঠন করেছে। এই সেন্ট্রাল গভর্নমেন্টের দ্বারা কিন্তু গঠিত কিন্তু এই সিকিউরিটি বোর্ড, আরবিআই বলুন, আইআরডিএ বলুন, সিআরসিএস বলুন, এনএইচবি বলুন, পিএফআরডিএ বলুন, মানে যত প্রভিডেন্ট ফান্ডের যত কিছু আছে, মানে এই যে সিকিউরিটি বোর্ডগুলো কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্ট কিন্তু গঠন করে। আরবিআই বলুন, সব কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্ট গঠন করেছে। কি বললাম? এবং মার্কেট থেকে দুটো পজিশনে কিন্তু টাকা তোলা হয়, একটা আনরেগুলেটর সিস্টেমে, একটা রেগুলেটর সিস্টেমে। রেগুলেটর আমরা কোনগুলোকে বলবো না, রেগুলেটর আমরা সেগুলোকেই বলবো যেসব সংস্থা সিকিউরিটি বোর্ডের আন্ডারে, যেসব সংস্থা সিকিউরিটি বোর্ডের আন্ডারে আছে, সেই জায়গাটাকেই আমরা কিন্তু রেগুলেটর জায়গা আমরা বলবো, সেগুলোই রেগুলেটর জায়গা। আনরেগুলেটর কোনগুলোকে বলবো? যেগুলো কোনো সিকিউরিটি বোর্ডের আন্ডারে নেই, কোনো সিকিউরিটি বোর্ডের আন্ডারে যেগুলো নেই, সেইগুলোকে আমরা আনরেগুলেটর আমরা বলবো। তাহলে রেগুলেটর কাকে বলে আর আনরেগুলেটর কাকে বলে বুঝতেই পেরেছেন। মোরাল ক্রেডিট কোঅপারেটিভ এ রেগুলেটর বলা 100% বলা যায়, রেগুলেটর বোর্ডের আন্ডারে। এই যে আমাদের মোরাল ক্রেডিট কোঅপারেটিভ, এটা কিন্তু সিআরসিএস সিকিউরিটি বোর্ডের আন্ডারে। কি বললাম বুঝতে পেরেছেন? তার মানে এটা রেগুলেটর জায়গা। আপনি যদি আরবিআই যদি মানে www.sachit.rbi.org.in যদি আরবিআই সাইটে যদি খোলেন, ওখানে লেখা আছে, আপনারা দেখতে পাবেন, ফার্স্ট অপশানটা আপনারা ক্লিক করবেন, দেখবেন একটা জায়গায় লেখা আছে রেজিস্টার এন্ট্রান্স। রেজিস্টার এন্ট্রান্সে গিয়ে ওখানে কয়েকটা সিকিউরিটি বোর্ডের আপনারা জায়গা কিন্তু আপনারা ওখানে কিন্তু লক্ষ্য করতে পারবেন। তার মধ্যে আরবিআইকে পাবেন, এনএইচবিএফকে পাবেন, আইআরডিকে পাবেন, আইআরডিএকে পাবেন, সিআরসিএসকে পাবেন। এই সব মানে আপনারা কিন্তু এইগুলোকে কিন্তু দেখতে কিন্তু পারবেন।
তা আপনাদের যদি মনে হয় যে কোন জায়গায় আমাদের টাকা রাখলে সুরক্ষিত, তাহলে সেটা আমি বলবো রেগুলেটর কোনো একটা জায়গাতে, রেগুলেটর বোর্ডের আন্ডারে যেগুলো আছে সেগুলোতেই টাকা রাখলে আপনাদের টাকা সুরক্ষিত। এবং আরও একটা কথা বলে রাখি, মোরাল ক্রেডিট কোঅপারেটিভ যে পজিশন আপনাদের জন্য আনতে চলেছে, হয়তো সেটা এখনো পর্যন্ত আপনাদের সামনে ডিক্লেয়ার হয়নি, কিছু দিনের মধ্যেই ডিক্লেয়ার হয়ে যাবে, যে মোরাল ক্রেডিট কোঅপারেটিভের জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত শুধুই ভূমি পূজা হবে। কিসের জন্য? না, হসপিটালের জন্য। মোরাল ক্রেডিট কোঅপারেটিভ, মোরাল গ্রুপ আপনাদের জন্য নিয়ে আসতে চলেছে হসপিটাল। প্রায় প্রতিটা হসপিটাল নিয়ার অ্যাবাউট 1200 সিট করে থাকবে। নিয়ার অ্যাবাউট খুব কম করে 1200 সিট করে কিন্তু থাকবে প্রতিটা হসপিটাল। প্রথমে 18টা হসপিটাল তৈরি হবে হোল ইন্ডিয়াতে। এই হোল ইন্ডিয়ার মধ্যে আপনারা ওয়েস্ট বেঙ্গলেও আপনারা কিছু পেয়ে যাবেন, এবং প্রতিটাই হসপিটাল 1200 সিটের করে কিন্তু হবে। এবং কিছু কিছু জায়গা আছে, কিছু কিছু জায়গার মেম্বাররা ওই হসপিটালের জন্য, যারা যারা মেম্বার আছেন ওই হসপিটালের জন্য কিন্তু যদি আপনারা যদি কোনো প্রবলেম হয়, যদি ওই মানে হসপিটালে যদি আপনাদের কোনো মেম্বার যদি ভর্তি হয়, সেই ক্ষেত্রে 50%-এর প্রায় 50% আপনারা কিন্তু ছাড় পেয়ে যাবেন। যেখানে আপনাদের 1 লাখ টাকা বিল হবে, সেখানে হয়তো আপনাদের পেমেন্ট করতে হবে 50,000 পেমেন্ট করতে হবে। কারণ যদি বলেন যে এই 50% কী করে ছাড়ছে, না এই কারণেই ছাড়ছে, না সে আমাদের মেম্বার 1 নম্বর। 2 নম্বর, ফার্মা ডিপার্টমেন্ট আমাদেরই ডিপার্টমেন্ট, হসপিটাল ডিপার্টমেন্ট আমাদেরই ডিপার্টমেন্ট। কথাটা বোঝাতে পারলাম? যেহেতু সমস্ত মেডিসিন আমাদের আছে এবং সমস্ত ধরনের হসপিটালের বিভিন্ন মেশনারি যে জিনিসগুলো সেগুলো আমাদেরই টোটাল, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আমরা কিন্তু আমাদের মেম্বারদের জন্য আমরা কিন্তু 50% আমরা ছাড়তেই পারি। সেটা আমাদের ম্যানেজমেন্টের একটা ডিসিশনই বলতে পারে। তাই এই জিনিসটা কিন্তু আপনাদের সামনে আসতে চলেছে। আপনারা কেউ কিন্তু দেরি করবে না। যারা যারা এখনও পর্যন্ত মেম্বারশিপ নেননি তাদেরকে আমি বারবার ধরে রিকোয়েস্ট করব, ডিসেম্বরের মধ্যে যতটা তাড়াতাড়ি সম্ভব নিজেদের মেম্বারশিপ এবং নিজের আত্মীয় স্বজনদের মেম্বারশিপ কমপ্লিট করুন। এটা আপনাদের কাছে আমার অনুরোধ রইল। এবং আরও একটা কথা বলে রাখি, যে আমাদের আরও অনেক কিছু পরিষেবা আসতে চলেছে আপনাদের জন্য, সেগুলোও আপনারা জানবেন। যে এমটিজি এবং জিএনজি যে আমাদের দুটো যে কারেন্সি আছে, আপনাদের কাছে যদি টাকাও না থাকে, তাহলে আমাদের যে হসপিটাল হচ্ছে, মোরাল গ্রুপের যে হসপিটাল হচ্ছে, মোরাল ক্রেডিট কোঅপারেটিভের মোরাল গ্রুপের যে হসপিটাল হচ্ছে, সেই হসপিটালে আপনাদের যদি এমটিজি জিএনজিও যদি থাকে, কারেন্সি থাকে, ওই কারেন্সি ইউজ করেও আপনারা কিন্তু আপনাদের বিল কিন্তু পেমেন্ট করতে পারবেন। এবং আমাদের সিএনজির পাম্পও কিছু কিছু জায়গা আমাদের বসতে শুরু করে দেবে, সেই জায়গাতেও কিন্তু আপনারা আমাদের কারেন্সিও কিন্তু ইউজ করতে পারবেন, এমটিজি জিএনজি কিন্তু ইউজ করতে পারবেন। এবং আমাদের কারেন্সির দ্বারা এখন কিন্তু আপনারা এফএমসিজির প্রোডাক্ট থেকে শুরু করে সব রকমের প্রোডাক্ট কিন্তু আপনারা কিন্তু বাই করতে পারছেন, মানে কিনতে পারছেন। বোঝাতে পারলাম? এমনকি এমন কিছু কিছু জিনিস আছে এখন পর্যন্ত এই কারেন্সির দ্বারা কিন্তু শুরু অলরেডি হয়ে গেছে। তাই চেষ্টা করবেন যে যাদের যাদের কাছে কারেন্সি আছে তারা চেষ্টা করবেন কারেন্সি জমিয়ে রাখবার জন্য। এই কারেন্সির কিন্তু এখন বড় খেলা কিন্তু বাকি আছে। বারবার একটা কথা বলে দিলাম, এই কারেন্সির কিন্তু একটা বড় খেলা কিন্তু বাকি আছে। বড় খেলাটা এটাই হবে, দেখবেন একটা কয়েন 5,000 টাকার উপরে চলে গেছে। যে কয়েনের দাম আজকের 3 থেকে 4 টাকা, সেই কয়েনের দাম দেখবেন 5,000 টাকার উপরে চলে গেছে। তাই আপনাদের কাছে আমার রিকোয়েস্ট, কেউ কিন্তু কয়েন কিন্তু বিক্রয় করবেন না, চেষ্টা করবেন কয়েন কিনে রাখবার এবং কয়েন স্ট্যাকিং করে কয়েনের সংখ্যা বাড়িয়ে নেবার জন্য। আরও একটা কথা বলে রাখি, রিয়েল এস্টেটের প্লটের দাম বৃদ্ধি হচ্ছে। তাই আপনারা যারা যারা রিয়েল এস্টেটের প্লট কিনতে চাইছেন এবং আত্মীয় স্বজনদের কেনাতে চাইছেন, এবং যাদের যাদের যেসব ক্লায়েন্টের সঙ্গে আপনারা কথা বলে রেখেছেন, যতটা তাড়াতাড়ি সম্ভব তাদের নামে বুক করে দিন। তাহলে আপনারা এখন যে মোরাল টাউনের যে 9,30,000 যে যাচ্ছে ফুল পেমেন্টের জন্য,
ফুল পেমেন্টের জন্য 7% ছাড় যাচ্ছে। 9,30,000-এ আপনার ডেভেলপিং চার্জ সমেত এবং ওয়াটার সাপ্লাই, ইলেকট্রিক সাপ্লাই থেকে শুরু করে আপনাদের পার্ক পন্ড থেকে শুরু করে টোটাল মিডিলে 60 ফুট চওড়া রাস্তা শুরু করে অবস্ট্রাকশানে আপনার যে রোডটা যাচ্ছে সেটা 30 ফুট চওড়া এবং ব্লকে যে রোডটা ঢুকছে সেটা 25 ফুট চওড়া রাস্তা। টোটাল রাস্তা এবং টোটাল ডেভেলপিংয়ের টোটাল খরচা এই কিন্তু আপনার 1,000 টাকা স্কোয়ার ফিটই কিন্তু ধরা আছে। তাই যে যতটা তাড়াতাড়ি সম্ভব চেষ্টা করুন মোরাল টাউনে আপনারা প্লট বুক করে নেবেন। এবং যারা যারা আপনারা ভালো জায়গা পাচ্ছেন না বা কোন এজেন্টের মাধ্যমে দিয়ে, যে আমার নিচে আমার নাম্বারটা দেওয়া আছে, যদি মনে করেন যে আমার নাম্বার নিয়ে যদি আপনারা যদি কিনতে যদি চান তাহলে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। এবং আমার যারা ডাউন লিডার আছে, এজেন্ট আছে যারা, তাদের সঙ্গেও আপনারা যোগাযোগ করতে পারেন এবং যা সহযোগিতা লাগে নিশ্চয়ই করবার চেষ্টা করব। এবং আমাদের এখান থেকে 1 মান্থের মধ্যে আপনার নামে রেজিস্ট্রেশন এবং মিউটেশন আরও 15 দিনের মধ্যে, কিন্তু মিউটেশনও মোট 45 ডেজের মধ্যে আপনার রেজিস্ট্রেশন এবং মিউটেশনও টোটালটাই কিন্তু কমপ্লিট করে দেওয়া হচ্ছে। দাগ নাম্বার, খতিয়ান নাম্বার এবং আপনাদের প্লট নাম্বার ধরে আপনার নামেই কিন্তু রেজিস্ট্রেশন কমপ্লিট করে দেওয়া হচ্ছে। তবে ফুল পেমেন্টের পরেই তবে কিন্তু রেজিস্ট্রেশন এবং মিউটেশন রেজিস্ট্রেশনের ডেট পাবেন। রেজিস্ট্রেশন যেদিন হয়ে যাবে রেজিস্ট্রেশনের পেপার আসতে 2-5 দিন টাইম লেগে যায়। 2-5 দিন পরে রেজিস্ট্রেশন পেপার জমা দিলে তার ঠিক 10 থেকে 15 দিনের মধ্যে আপনাদের মিউটেশনও কিন্তু কমপ্লিট হয়ে যাবে। তাই আপনারা চেষ্টা করুন, দেরি করবেন না, যতটা তাড়াতাড়ি সম্ভব প্লট যাদের যাদের নেওয়ার ইচ্ছা আছে তারা চেষ্টা করুন যতটা তাড়াতাড়ি সম্ভব প্লটটাকে নিয়ে নেবার। এবার আরও আমি কিছু কথা বলে রাখি, মোরাল ক্রেডিট কোঅপারেটিভে কিছু কিছু অফার এসছে, সেই অফারগুলো থাকবে কিনা আমি বুঝতে পারছি না। ডিসেম্বরের ক্লোজিং অলরেডি আজকে শেষ হয়ে গেছে, কাল থেকে থাকবে কিনা জানি না। তবে এটা জেনে রাখুন, এমআইএসের ক্ষেত্রে কেউ যদি 2 লাখ টাকা যদি ডিপোজিট করে প্রতি মাসে কিন্তু সে কিন্তু পাবে কত টাকা করে, 2800 টাকা করে কিন্তু পাবে। 1 নম্বর, যদি কেউ 5 লাখ টাকা যদি কেউ করে 2 লাখ টাকার ক্ষেত্রে 2800 টাকা, 5 লাখ টাকার ক্ষেত্রে 7,500 টাকা করে প্রতি মাসে। এবং আপনার যদি কেউ যদি 10 লাখ টাকা যদি করে সেই ক্ষেত্রে সে 16,000 টাকা করে কিন্তু সে কিন্তু প্রতি মাসে পাবে একদম 60 মাস। 60 মাস পরেতে তারপরে আপনার 12 মাস গ্যাপিং দিয়ে 72 মাসের বেলায় আপনি ম্যাচুরিটি পাবেন। 15% বোনাস হিসাবে আপনি ম্যাচুরিটি পাবেন। যদি আমি সাপোজ যদি উদাহরণ এক্সাম্পল সহ যদি বলি, 10 লাখ টাকা আপনি জমা দিলেন, 60 মাস পর্যন্ত আপনি প্রতি মাসে আপনি 16,000 টাকা করে পাবেন। 12 মাস গ্যাপিং থাকবে, 72 মাসের বেলা আপনি ম্যাচুরিটি পাবেন কত না, আপনার 10 লাখ প্লাস 15% বোনাস, মানে 11,50,000 টাকা আপনার ম্যাচুরিটি হবে। তাহলে এই ফেসিলিটি দুর্দান্ত ফেসিলিটি। এই ফেসিলিটি কতদিন থাকবে আমি বলতে পারছি না। যে যতটা তাড়াতাড়ি সম্ভব এই ফেসিলিটি গ্রহণ করবার চেষ্টা করুন। এবং আরডির ভিত্তিতে যারা 1,000 টাকা করে 60 মাস যারা জমা দিচ্ছেন তরঙ্গ পলিসিতে, তারা 1 লাখ টাকা রিটার্ন পাচ্ছেন 60 মাস জমা দিয়ে, এবং 6.5 বছরের ডবল এবং 135 মাসে যে রিটার্নটা যেটা পাচ্ছেন এটা অভাবনীয় রিটার্ন একদম। এটা কতদিন থাকবে বুঝতে পারছি না, কারণ এইগুলো হচ্ছে গিফট পলিসি। তাই আপনারা যতটা তাড়াতাড়ি সম্ভব গিফট পলিসি গ্রহণ করবার চেষ্টা করুন। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভরাত্রির আন্তরিক শুভেচ্ছা এবং অনেক অনেক অভিনন্দন রইল। যদি কারোর কোনো কোশ্চেন থাকে আপনারা কমেন্ট বক্সে কোশ্চেন করতে পারেন এবং চেষ্টা করব আপনাদের কোশ্চেনের অ্যান্সার দেবার। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।